নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। জব্বর গরমের দাপটে রাজ্যবাসীর যে তিষ্ঠতে কষ্ট হচ্ছে সে আর জনে জনে বলে বোঝাতে হবে না। রাজ্য সরকার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পেয়ে ভোটের বাজারেও মানুষকে বিজ্ঞপ্তি জারি করে আগে থেকেই সতর্ক করেছে। এর মধ্যে আমাদের ক্যামেরার চোখ ঘুরতে ঘুরতে আটকে গেল সিপাহীজলার অভয়ারণ্যে। কেমন আছে সেখানকার আবাসিকরা? এই গরমে কর্তৃপক্ষই বা কেমন সক্রিয়, তাদের স্বাচ্ছন্দ্য নিয়ে খোঁজ নিয়ে জানালেন আমাদের প্রতিনিধি। তীব্র গরম, চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি বেশি। এই অবস্থায় রাজ্যের একমাত্র চিড়িয়াখানা সিপাহীজলার পশু পাখিদের দিন কিভাবে কাটছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি একেবারে সিপাহীজলা চিড়িয়াখানার চিতা বাঘের খাঁচাতে। এখানে দেখতে পাচ্ছেন বরফ এবং জল ছিটিয়ে এই ফ্লোরটাকে ঠান্ডা রাখার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে এই তীব্র দাবদাহে যেন এই পশু পাখিদের কোনো ধরনের সমস্যার শিকার না হতে হয়, তার জন্যই কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষ এখানে সচেষ্ট হয়েছেন। যদিও এই যে কম্পার্টমেন্টটা দেখতে পাচ্ছেন, এখানে যে খাঁচাটা, মূল খাঁচাটা রয়েছে, এখানেই রয়েছে চিতাবাঘ। এবং যখন দর্শকরা আসেন দেখার জন্য, তখন কিন্তু এই জায়গায় তাকে ছেড়ে দেওয়া হয়। চিতাবাঘের পর আপনাদেরকে দেখাচ্ছি সিংহের কি অবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ যে খাঁচা রয়েছে তার ভেতরে যে আরেকটা ছোট খাঁচা রয়েছে, এটাতে ছিল এই সিংহটা। এবং কিছুক্ষণ আগে এখানে দেওয়া হয়েছে বরফ এবং এই ফ্লোরটাকে ঠান্ডা রাখার জন্য দেওয়া হয়েছে জল। এরপরেই কিন্তু এই সিংহ তার নিজস্ব জায়গাতে এসেছে। তপ্ত দুপুর, একেবারে মাথার উপরে সূর্য তার বিকিরণ নিক্ষিপ্ত করছে। আর আপনারা প্রত্যেকে জানেন, গত কিছুদিন আগে, কয়েক মাস আগে, উত্তরবঙ্গের একটি চিড়িয়াখানা থেকে সিপাহীজলাতে আনা হয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার। আর একজোড়ায় এই রয়্যাল বেঙ্গল টাইগার এখন কিন্তু এই সিপাহীজলা চিড়িয়াখানার আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই দুপুরের রোদে, গরমে দেখতেই পাচ্ছেন একেবারে বাঁশ ঝাড়ের ছায়াতে তারা এখন আশ্রয় নিয়েছে। যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের যে এনক্লোজার রয়েছে, তারা যেখানে রাত্রিটা কাটায় সেখানে কিন্তু বরফ এবং ঠান্ডা বাতাসের ব্যবস্থা করা হয়েছে, যেন তাদের এই গরমে ততটা অসুবিধা না হয়।
জলের থেকেও স্বস্তি নেই জলহস্তির, তাই গরম কমাতে জলেও দেওয়া হচ্ছে বরফ। এই গরমে কিভাবে পরিচর্যা করা হচ্ছে সিপাহীজলা যে চিড়িয়াখানা রয়েছে সেই চিড়িয়াখানার পশু পাখিদের, তাদেরকে সুস্থ রাখার জন্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ, এই বিষয়ে আমরা কথা বলবো সিপাহীজলা চিড়িয়াখানার অধিকর্তা বিশ্বজিৎ দাসের সঙ্গে। বিশেষ করে জানতে চাইছি যে কিভাবে এই গরমকে মোকাবেলা করা হচ্ছে পশু পাখিদের ক্ষেত্রে। বেসিক্যালি আমরা যেটা গত অর্থবর্ষ থেকে দেখলাম যে এই গরমটা ফিল হচ্ছে গত 22-23 এবং এই কারেন্ট 23-24 অর্থবর্ষে বিশেষ করে সাংঘাতিক গরম পড়েছে। এর আগে এরকম ধরনের সিচুয়েশন অ্যারাইজ হয়নি। তো এই বছর আমরা যেটা করছি বেসিক্যালি অ্যানিমেলের জন্য আমরা প্রথম যেটা করছি হচ্ছে সাফিসিয়েন্ট ড্রিঙ্কিং ওয়াটার এবং ওয়াটার ফর বাথিং এনক্লোজারগুলোতে আমরা এনশিওর করছি এবং টাইম টু টাইম যে নাইট শেল্টারগুলো আছে ওগুলোতে আমরা 2-3 বার করে ওয়াটার স্প্রে করে দিচ্ছি, আইস কিউব দিচ্ছি এবং যেখানে যেখানে বেশি রোদ হচ্ছে আমাদের এখানে গ্রিন অ্যাগ্রোশেড নেট ব্যাম্বু দিয়ে আমাদের থ্যাচ বানিয়ে উপরে প্রোটেক্টিভ শেড দেওয়া হচ্ছে যাতে টেম্পারেচারটা কন্ট্রোল করা যায়। প্লাস আমাদের ডায়েটারি প্যাটার্নও কিছু চেঞ্জ হয়েছে, যেমন যেই ফ্রুটসগুলো বেশি ওয়াটার কন্টেন্ট থাকে ওইগুলো আমরা ইন্ট্রোডিউস করছি, যেমন ওয়াটারমেলন। মেনলি আমরা ওয়াটারমেলন দিচ্ছি সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে যাতে ডিহাইড্রেশন না হয় এনিমেলের। প্লাস ডাক্তারবাবু যেটা আগে বললেন যে আমরা ইলেকট্রোলাইট দিচ্ছি ড্রিঙ্কিং ওয়াটারের সাথে মিক্স করে যাতে ডিহাইড্রেশন না হয়। আর এই গরমে বিশেষ করে এই পশু পাখিদের কি ধরনের রোগের দেখা দিতে পারে, এই ধরনের কোনো ঘটনা কি ঘটেছে? না, এরকম ধরনের ঘটনা এখনো ঘটেনি, কারণ আমরা প্রোঅ্যাক্টিভলি আমরা উই আর ভিজিল্যান্ট, আমরা টাইমলি আমরা অ্যাকশন নিচ্ছি। আমাদের এখানে এরকম ধরনের কোনো ইনসিডেন্ট নেই। বেসিক্যালি অ্যানিমেলের হিট স্ট্রোক বা সানস্ট্রোক যেটা হয় মানুষের ক্ষেত্রে, সেম অ্যানিমেলের ক্ষেত্রে অ্যানিমেল আর মোর সেন্সিটিভ দ্যান হিউম্যান বিং। তো আমরা ওই জন্য বিশেষ করে আমরা সমস্ত ধরনের যা অ্যারেঞ্জমেন্ট দরকার আমরা রেডি আছি। আমাদের এখানে এরকম ধরনের কোনো ইভেনচুয়ালিটি এখনো হয়নি এবং আশা রাখছি এরকম ধরনের কোনো ঘটনা হবে। গরমে সুস্থ থাকার জন্য চিকিৎসকরা বলছেন আমাদের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন করার জন্য। সেই মতো আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে অনেকেই এই গরমে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন করেছি। সেই ক্ষেত্রে পশু পাখিদের খাদ্যাভ্যাসেও কি পরিবর্তন করা হয়েছে তা জানার জন্য কথা বলছি সিপাহীজলা চিড়িয়াখানার প্রাণী চিকিৎসক কেশব দেবনাথের সঙ্গে। কিভাবে পরিবর্তন করা হয়েছে এই গরমে, কি খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন করা হয়েছে পশু পাখিদের সিপাহীজলার, কি বলবেন? অবশ্যই খাদ্যাভ্যাসে কিছু চেঞ্জ হয়েছে। যেমন ধরুন এখন ওয়েব মৌসুমের প্রচণ্ড পরিমাণ জলের চাহিদা, সেই কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা করেছি। তার সঙ্গে যেমন হার্বিভোরাস এনিমেল, অমনিভোরাস এনিমেল ওদের আমার খাদ্যাভ্যাসে এডিশন করেছি গরমের যে ফল পাওয়া যায়, বিশেষ করে ওয়াটারমেলন, তরমুজ প্রত্যেকটা এনিমেলের এডিশনালি আমরা যোগ করেছি খাদ্য তালিকায়। এটা মেনলি যোগ করা হয়েছে। ইন এডিশন আমরা প্রত্যেকটা এনক্লোজারে নাইট শেল্টারে দেওয়া হয়েছে বরফ দেওয়া হয়েছে পার অ্যানিমেল হিসাবে। প্রত্যেকটা নাইট শেল্টারের মধ্যে তার ঠান্ডাটা গরমটা কম লাগার জন্য, ঠান্ডা ঠিক থাকার জন্য।
এই যে মানে বিশেষ করে তরমুজ বা বিশেষ করে এই জল বেশি থাকে এই ধরনের ফল কোন কোন পশুদের দেওয়া হচ্ছে এটা যদি একটু বলেন। তরমুজ যারা অমনিভোর অ্যানিমেল, যারা অমনিভোর অ্যানিমাল, ভাল্লুক, তারপর ধরুন হার্বিভোর অ্যানিমেল, তারপর হার্বিভোর আমাদের আছে, ডিয়ার আছে, তারপর আছে আমাদের হিপোপটামাস আছে, তো প্রাইমেটস জীবন প্রজাতির বানানো ওদেরকে দেওয়া হয়েছে। ইন এডিশন টু আমাদের ডিহাইড্রেশন যাতে না হয় অ্যানিমেলে, তার প্রত্যেকটা অ্যানিমেলের এনক্লোজারের তার ওয়াটার জলের সঙ্গে ওরাল ডিহাইড্রেশন সলিউশন দেওয়া হয়েছে প্রত্যেকটা অ্যানিমেলকে, তার বডি ইলেকট্রোলাইট মেনটেন করার জন্য। বাঘ, সিংহ এগুলোকে কি দেওয়া হচ্ছে বিশেষ করে? তারা তো বিশেষ করে মাংসাশী প্রাণী। ওদেরকে দেওয়া হয়েছে, তার খাদ্য একটু কমে গেছে, তার রিকোয়ারমেন্ট একটু কমে গেছে, তার পর্যন্ত জল দেওয়া হয়েছে, আর ইন এডিশন টু তাদেরকে ওআরএস দেওয়া হয়েছে, ওরাল ডিহাইড্রেশন সলিউশন দেওয়া হয়েছে তার বডি ইলেকট্রোলাইট মেনটেন করার জন্য। এই গরমে পশু পাখিদের সুস্থ রাখার ক্ষেত্রে যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার তা কিন্তু গ্রহণ করেছে সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে আসার কথা, এখনো পর্যন্ত কোনো ধরনের পশু পাখি অসুস্থ হয়ে ওঠেনি গরমের কারণে। প্রাণী সম্পদের যত্ন আত্মের চেষ্টার মধ্যে তাপপ্রবাহ মানুষের স্বাভাবিক জীবন প্রবাহকে নানাভাবে নিয়ন্ত্রণ করে চলেছে। সতর্ক থাকার পরামর্শ আছে। মানুষ মানতে না চাইলেও প্রকৃতির কঠোরতা ঘাড় ধরে মানাচ্ছে যেন। তবুও সমস্যা থেকে নিস্তার পাওয়াই মুশকিল। এক্ষেত্রে অন্যতম মুশকিল আসানের দলে আছেন চিকিৎসকরা। আমরাও তাই স্বাভাবিকভাবেই পরামর্শ নিলাম বিশেষজ্ঞ চিকিৎসকদের। এটা সত্যি যে বর্তমানে বা এই বছরে অন্য বছরগুলির তুলনায় আমরা গরমটা বেশি অনুভব করছি, এবং আমার যেটা মনে হয় বা আবহাওয়া দপ্তরের যেসব বিষয়গুলি আসছে তাতে যেটা বোঝা যাচ্ছে যে এবারে টেম্পারেচার বা তাপমাত্রা অন্য বছরের তুলনায় অনেকটাই বেশি, এবং সেটা অনেকটা তাড়াতাড়ি গরমটা আসাতে আমরা অনুভব করছি বেশি। বৃষ্টি হয়নি, এ কারণে তার যে যতটা তাপমাত্রা রয়েছে তার থেকে আমাদের অনুভবটা বেশি হচ্ছে। অতএব সেই হিসেবে আমরা প্রস্তুত নই। আমরা যে কোনো যখন পরিবেশ পরিবর্তন হয় আমরা শরীরও তার সঙ্গে নিজেদের পরিবর্তন করতে পারে, কিন্তু আমাদের শরীর বোধহয় সেই অনুসারে নিজেদেরকে বা নিজেকে তৈরি করতে পারেনি, তার জন্য আমাদের সমস্যাগুলি হচ্ছে। এর মধ্যে যে বিষয়গুলি আসছে, যারা ছোট তাদের কি করা উচিত, যারা মধ্যবয়স্ক তাদের কি করা উচিত, যারা বড় তাদের কি করা উচিত। ছোটদের নিঃসন্দেহে, যেহেতু ওরা নিজেদের ভালো মন্দটা নিজে ভালোভাবে বুঝতে পারে না, তাদেরকে ঘরে রাখাই ভালো, এবং সরকার সেভাবে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে যে তাদেরকে স্কুলগুলি ছুটি দেওয়া হয়েছে। এটা অসুবিধার জায়গাটা কোথায় হচ্ছে যে স্কুল ছুটি দিয়ে সরকার বুঝে তাদের শিশুদের বা ছেলে মেয়েদের সমস্যাগুলি দেখার জন্য যাতে তাদের বাইরে বেরোতে না হয়। আমরা অভিভাবক হিসেবে, পরিবারের সদস্য হিসেবে কতটা এই জিনিসটাকে উপলব্ধি করতে পেরেছি বা হৃদয়ঙ্গম করতে পেরেছি। শিশু স্কুলে যাচ্ছে না, কিন্তু টিচারের বাড়িতে যাচ্ছে। সেই সময়টাকে, যে সময়টা স্কুলে যাওয়ার কথা ছিল, সেটাকে আমরা আরও অন্যভাবে ব্যবহার করছি। তাকে সে কিন্তু বাইরে যাওয়াটা হয়তো অনেক ক্ষেত্রে কেউ বন্ধ করছেন না। সেখানে তাদের কাছে অনুরোধ থাকবে, সরকার এবং সরকারের যারা অ্যাডভাইজার, যারা এই উপদেশটা দিয়ে থাকেন দেশব্যাপী এবং রাজ্যব্যাপী, তারা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে বিজ্ঞানভিত্তিক ধারণার উপর বশবর্তী হয়ে এটা করেছেন, যাদের শিশুদের যাতে স্কুলে যেতে না হয়, তাদের অতিরিক্ত তাপমাত্রার সম্মুখীন হতে না হয়। তাদের ঘরে থাকার জন্য ব্যবস্থা করুন, তাদের বাইরে পাঠাবেন না। ঘরে যখন থাকবে ওদের পরিমতো পরিমাণে জল খাওয়ার ব্যবস্থা করুন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শিশুরা কিন্তু নিজেরা ঠিক নিজে বুঝে উঠতে পারে না যে কখন জল খেতে হবে, কখন খেতে হবে না। জোর করে নয়, তাকে সময়ে সময়ে মাঝে মাঝে জল খাওয়ার একটা ব্যবস্থা করুন। কেবল জল অনেকে আমরা খেতে চাই না,
সেক্ষেত্রে জলের সঙ্গে একটু নুন দিয়ে একটু লেবু দিয়ে বা আমরা মাঝে মাঝে অন্য ফলের রস এভাবে দিয়ে জল জাতীয় জিনিসটাকে যদি আমরা দিই তাহলে শিশুরা পরিমিত পরিমাণে জল খাবে। খাওয়াটা দরকার। বাইরের খাওয়াটা শিশুদেরকে অ্যালাউ করবেন না। বাইরে থেকে কিছু না খাওয়াই ভালো। ফল খাবেন, ফ্রেশ ফ্রুটস। বাইরে সিনথেটিক যে ফ্রুট জুসগুলি পাওয়া যায় বাজারে সেগুলি না নেওয়াই ভালো, কারণ সেটাতে কতটা কাজ হচ্ছে আমার হয়তো মনে হচ্ছে যে আমরা ফলের রস খাইয়েছি, কিন্তু কতটা হয়েছে সেটা বলা মুশকিল। সেক্ষেত্রে সেগুলি না খাওয়া উচিত। কিন্তু অনেকগুলি মিল্ক প্রোডাক্টস পাওয়া যায় বর্তমানে, সেগুলি কিন্তু ভালো এবং সেগুলি মিল্ক প্রোডাক্টসগুলি আমরা ঘরে বানিয়েও খাওয়াতে পারি, দই খাওয়াতে পারি, ছাঁচ বা ঘোল যেগুলি আমাদের আগে বাড়িতে তৈরি হতো আমরা আবার নতুন করে ঘরে তৈরি করতে পারি। দুধ যেমন আগরতলা শহরে যদি বলি যে দুধের কোনো অভাব নেই, আমাদের ডেয়ারি থেকে প্রচুর পরিমাণে দুধ প্রতিদিন সকালবেলা সাপ্লাই করা হয়। সেগুলি নিয়ে সেগুলি যদি আমরা দই বানিয়ে বা ঘোল বানিয়ে শিশুদেরকে খাওয়াই বা অন্যরাও যদি খাই তাহলে কিন্তু আমাদের জলের পরিমাণটা পূরণ হবে। খাবারের যে রুটিনটা থাকবে সেখানের মধ্যে ভেজিটেবলস যতটাই পাওয়া যায় বাজারে, শাক সবজি একটু বেশি করে খাওয়াবেন। রিচ ফুড তৈরি করবেন না, মশলাটা কম দেবেন, নুনটা স্বাভাবিকভাবে দিতে পারেন যদি অন্য কোনো রুগী না থাকে, কিন্তু বেশি ঝাল বেশি মশলা দেবেন না। এই সময়ে শুটকি জাতীয়, যেহেতু আমরা ত্রিপুরাতে আমরা সবাই ড্রাই ফিশ খাই বা আমরা শুটকি খাই, আমার মনে হয় এই ধরনের খাদ্যগুলি পরিহার করলে ভালো হয়। আমরা স্বাভাবিক শাকসবজি খাবো, সেখানে যে ধরনের শাকসবজি বাজারে পাওয়া যায় সেগুলি খাবো, অতিরিক্ত কিছু খাওয়া দরকার নেই। মাছ মাংস আমরা খেতে পারি কিন্তু একটু সাবধানে, খুব বেশি ঝোল যাতে না থাকে, বিশেষ করে মশলা যাতে না থাকে সেটি আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে কোনো অসুবিধা নেই। অনেক রাজ্যেই এই সময় ডিম খায় না। আমরা দেখেছি যে পশ্চিম ভারতে যারা আছে তারাও সবাই বলে গরমে কী করে ডিম খাবো। তবে যেহেতু আমরা অভ্যস্ত আমরা খেতে পারি, কিন্তু সাবধানে বেশি খাবো না। শাক সবজির উপরে, ডালের উপরে আমরা বেশি জোর দেব এবং দুধ বা দুধ জাতীয় যে পদার্থগুলি আছে, মিল্ক প্রোডাক্ট, সেগুলির উপরে জোর দিলে তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। তৃতীয় যে বিষয়টা, যদি কোনো কারণে কোনো শিশু বা ছেলেমেয়েরা অসুস্থ হয়, বিশেষ করে জ্বর হলে, সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, কথা বলে নেওয়া উচিত এই জ্বরটা কি স্বাভাবিক, এই সিজনে যেরকম জ্বর হয় সেটা না অন্য কিছু। কারণ দেখা যায় অনেক সময় শিশুরা যেহেতু বলতে পারে না, জ্বরটা হঠাৎ করে বেড়ে গেলে অন্যান্য বিশেষ করে নিউমোনিয়া বা বুকের ইনফেকশন হতে পারে, তাদেরকে আরও সাবধান থাকতে হবে। এতটা সাবধানে যদি আমরা চলি আমার মনে হয় খুব বেশি অসুবিধা হবে না। দুপুরের সময়টাতে অতি অবশ্যই বাইরে বেরোবে না, সেটা খেয়াল রাখতে হবে। শিশুরা বা ছেলেমেয়েরা যাতে না বেরোয় তাদেরকে দেখতে হবে। যারা বড়রা, যারা কাজে কর্মে বাইরে নিত্য বেরোতে হয়, তাদের সাবধানতা আরও অনেক অনেক বেশি দরকার। আমি ধরুন কেউ একজন 40 বছর 45 বছরের যে ব্যক্তি, সে হয়তো মনে করতে পারে আমার তো শরীরে শক্তি আছে, জোর আছে, আমার কি হবে, সেটা নয়। আপনি বরং বেশি আক্রান্ত হতে পারেন। যে আমরা বাইরে যাব, সঙ্গে ঝরঝর করে ঘাম বেরোতে থাকে, ঝরঝর করে ঘাম বেরোলে মানে আমার শরীর থেকে জলটা বেরিয়ে যাচ্ছে, জলের সঙ্গে নুনটা বেরিয়ে যাচ্ছে। এই যে বেরিয়ে যাওয়াটা, সেটা আমি কতটা রিপ্লেস করতে পারছি? আমার শরীর যেটা বেরোবে সেটাকে আমাকে দিতে হবে। আমরা জল খেতে পারছি না, শুধু জল খেলে হবে, নুন খেতে হবে, যেটা শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা আমরা কতটা করতে পারছি। অতএব যথাসম্ভব ছায়া কাজ করতে হবে, যাদের রোদে না গিয়ে উপায় নেই যাবেন, কিন্তু সাবধানে এবং বেশিক্ষণ একটানা রোদের মধ্যে থাকবেন না। খাবার দাবারের ব্যাপারে সেখানে একটু হালকা খাবার খাওয়াই ভালো। এমন কিছু হাই প্রোটিন খাওয়া উচিত নয় যেটা পরবর্তী সময় আমাদের অস্বস্তি বাড়ে, পেটের সমস্যা বাড়ে। এবং এই সময়ে আমরা 1-2 দিন আগে আমি কাগজে দেখছিলাম আমাদের রাজ্যের কিছু কিছু অংশে আন্ত্রিক দেখা দিয়েছে। আমাদের ভুললে চলবে না, এক সময় আন্ত্রিকে আমাদের রাজ্যে অনেক জটিলতা দেখা দিয়েছিল, বিশেষ করে আমাদের ধলাই জেলাতে এটা কিন্তু একটা বিশাল সমস্যা দেখা যাচ্ছিল বেশ কয়েক দশক আগে আমি বলবো, এবং সেটা কিন্তু সামলাতে সবাইকে হিমশিম খেতে হয়েছে। সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, বিভিন্ন কারণে এটা পরিবর্তন এসেছে, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বেড়েছে, আমরা সেই ব্যাপারে অনেকটাই ভালো। কিন্তু এখন আবার কোথাও কোথাও বিভিন্ন কারণে এটা দেখা দিচ্ছে, আমরা সাবধান হব। যদি একবার বা দুবারও লুজ মোশন হয়, যদি মনে হচ্ছে না আমি ঠিক স্বাভাবিক নই, সঙ্গে সঙ্গে সাবধানতা অবলম্বন করবেন। খাবার দাবার সঙ্গে সঙ্গে স্বাভাবিক সহজ পাচ্য খাবারের দিকে চলে যাবেন এবং বাইরে খাবার খাবেন না, বাইরে কাটা ফল খাবেন না। এবং যারা কাটা ফল বিক্রি করেন তাদের অনুরোধ করব, আপনার কাটা ফল না বিক্রি করে পুরো ফলটা বিক্রি করুন না, অসুবিধা কোথায় আছে? তাহলে বাড়ি নিয়ে ও নিজের ঘরে বসে সুন্দর বসে খেতে পারবে, তাহলেও সুস্থ থাকবে। সেটা হলো এই বয়সে যারা আছে। আর যারা বয়স্ক, শিশু এবং বয়স্করা সমান,
তাদের কিন্তু সমান সমস্যা হয়। বিশেষ করে বাইরে বেরোলে ওরা মোটেই বুঝতে পারে কখন যে ঘাম হচ্ছে, কখন মাথা ঘুরে পড়ে যায়। এই সময় যেটা সবচেয়ে বেশি হয় বয়স্কদের, কিন্তু হঠাৎ করে রাস্তায় বেরোলে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, বোঝা খুব মুশকিল হয়ে যায়। ইভেন যখন চিকিৎসকদের কাছে নিয়ে আসা হয় বা হাসপাতালে নিয়ে আসা হয়, এই মাথা ঘুরনটা কেন? স্ট্রোকের জন্য, হার্টের সমস্যার জন্য, না হিট স্ট্রোকে বা হিট এক্সজশনের জন্য, না অন্য কোনো কারণে, বা ব্লাড সুগার কমে গেছে কিনা, ব্লাড প্রেশার কমে গেছে কিনা, অনেকগুলি প্রশ্ন একসঙ্গে ছুটে আসে। এবং ওই সময়ে যদি আমরা ঠিক তৎকাল ব্যবস্থা গ্রহণ করতে না পারি, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। যেমন ধরুন, আমার মনে হচ্ছে না রৌদ্রে পড়ে মাথা ঘুরে পড়ে গেছে, কিন্তু আসলে ওনার ব্লাড সুগার কমে গেছে, ব্লাড সুগার কমে 60 হয়ে গেছে। যদি ট্রিটমেন্ট ডিলে হয়, তাহলে এই যে ব্লাড সুগার কমে যাওয়া বা হাইপোগ্লাইসেমিয়া হওয়া, তার জন্য কিন্তু ওনার ব্রেনের পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে মনে রাখতে হবে। তেমনি যদি দেখা যায় এই যে রোদে থাকে, ঝরঝর করে ঘাম ঝরে, ব্লাড প্রেশার কমে যায়, সে যদি প্রেশারটা কম থাকে এবং শরীরে নুন কম থাকে, তাহলে কিন্তু ব্রেনের ক্ষতি হবে। নুন বা সল্ট কম থাকা, সোডিয়াম শরীরে একদম সহ্য করতে পারে না, অতএব সেক্ষেত্রে কিন্তু ব্রেনের ক্ষতি হবে এবং পার্মানেন্ট ড্যামেজ হতে পারে। মনে রাখতে হবে, এগুলি কিন্তু অনেক সময় ব্রেনের ক্ষতিগুলি সার্বিকভাবে থেকে যায়। মানুষটা তো সুস্থ হয়ে গেল, কিন্তু তার ব্রেনটা ঠিক হলো না, তাহলে তো বিশাল বড় ক্ষতি হয়ে গেল। আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। অতএব বয়স্কদের, যাদের বয়স 60 বা তদূর্ধ্বে, তাদের দিকে আমাদের বেশি নজর দেওয়া উচিত। চতুর্থ গ্রুপ যেটা আছে, যারা কোনো না কোনো রোগে ভুগছেন, এই সংখ্যাটা একদম কম নয়। যেমন 50 বছরের ঊর্ধ্বে 50 জন, প্রায় 50% লোক উচ্চ রক্তচাপে ভোগেন। এখন ধরুন আপনি গত 5 বছর ধরে একটা ওষুধ খাচ্ছেন, আপনি জানেন না কি ওষুধ খাচ্ছেন, বা আপনি জানেন কী কী খাচ্ছেন, কিন্তু এমন একটা ওষুধ হতে পারে যাতে ডায়োরিটিক জাতীয় ওষুধ থাকতে পারে, অর্থাৎ যেগুলি আমাদের ইউরিন বা প্রস্রাবটা একটু বাড়ায়, সেটা ব্লাড প্রেশার কমানোর একটা পদ্ধতি। মুশকিল হলো এই সময়ে, এই বিশেষ গরমের সময়ে এই ধরনের ওষুধগুলো অনেক সময় ক্ষতি করতে পারে বা শরীরের নুনটা আরও কমিয়ে দিতে পারে, বা আমি বলবো সল্টের যে ব্যালেন্সটা সেটা ডিস্টার্ব করে দিতে পারে। তাহলে আপনি বিপদে পড়বেন, ব্লাড প্রেশার হঠাৎ করে কমে যাবে, অথবা শরীরে সল্ট কমে যাবে। তো সেদিকে আমার লক্ষ্য রাখতে হবে আমি কী ওষুধ খাচ্ছি। যদি কোনো সন্দেহ হয়, একবার আপনার চিকিৎসককে ফোনে কথা বলে নিন বা ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিন, যিনি আপনাকে ওষুধটা অ্যাডভাইস করেছেন। যদি সেটা বেশ কয়েক বছর আগে হয়, তাহলে আবার একটু সেটাকে অনুমোদন নিয়ে নেবেন, আপনি সেটা খাবেন কি খাবেন না। তেমনি ব্লাড প্রেশারটা, এখন ঘরে আমরা অনেকেই ব্লাড প্রেশার দেখি, অত্যন্ত ভালো। আমি বলে এম্পাওয়ারমেন্ট অফ দ্য পেশেন্ট আমরা প্রায় বলি, খুব দরকার। ব্লাড সুগারটা মাঝে মাঝে নিজে দেখবেন, ব্লাড প্রেশারটা নিজে দেখবেন। ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন পাওয়া যায়, এগুলি কোয়ালিটি এখন যথেষ্টই ভালো, সেগুলি দিয়ে ব্লাড প্রেশারটা দেখুন। যদি কম থাকে, তাহলে আপনার ওষুধটা কমানো যায় কিনা। সাধারণত গরমের দিনে ওষুধের পরিমাণটা কমে যায়, বা সেই পরিমাণ ওষুধ যেটা আমরা শীতের দিনে খেতাম প্রয়োজন হয় না, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সেটা খেয়াল রেখে ওষুধটা অ্যাডজাস্ট করতে হবে। যাদের কিডনি প্রবলেম আছে, তারা মোটেই রোদে বেরোবেন না। ইউরিন ইনফেকশন যাতে না হয়, জল কম খেলাম এবং ঠিকভাবে হয়তো হাইজিন মেনটেন করতে পারলাম না, নিয়ম মানতে পারলাম না, ইউরিন ইনফেকশন হতে পারে, তাহলে কিডনির সমস্যা হঠাৎ করে বেড়ে যাবে, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর রেসপিরেটরি ইনফেকশন, বুকে ইনফেকশন, যাতে শ্বাসকষ্ট আছে, আমরা জানি শ্বাসকষ্ট রোগীরা গরমে শীতে কষ্ট পায়, কিন্তু গরমে তো কষ্ট পেতে পারে, কারণ ইনফেকশন হতে পারে, ইনফেকশন নিউমোনিয়া হয়ে যাবে, সেটাকে ট্রিটমেন্ট করা কঠিন হয়ে যায়। অতএব যারা ব্লাড প্রেশারের রোগী তাদের সাবধান হবেন, হার্টের রোগী তাদের সাবধান হতে হবে, যারা ডায়াবেটিসের রোগী তারাও সাবধান থাকবেন, যারা ক্রনিক যে কোনো ডিজিজে ভুগছেন তাদের ওষুধগুলি আবার একটু দেখে নিন, নিজে একবার দেখে নিন, চার্ট করে নিন কী ওষুধ খাচ্ছেন। সেটা যদি কোনো কারণে মনে হয় যে আপনার সেটা ঠিক খাওয়া উচিত হবে না, বা আজকাল গুগল আছে, আপনি গুগলকে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে মানতে হবে কথা নেই। যখনই সেটা পরিবর্তন কিছু করবেন, আপনার চিকিৎসকের পরামর্শ করবেন। যে কোনো ইনফরমেশনটাকে আমাকে কনফার্ম করতে হবে তার বিজ্ঞান ভিত্তিক একটা জায়গার উপরে দাঁড়িয়ে। কারণ আপনারা দেখেন, আপনারা অনেক সাইট দেখেন, যারা খুব রেগুলার সাইট দেখেন, গুগল দেখেন, অনেকগুলি সাইটই কিন্তু ঠিক সঠিক সাইট নয়। যেমন আমরা সবাই কোনো না কোনো প্রায়ই আমরা মেসেজ পাই হোয়াটসঅ্যাপে বা অন্যভাবে, যেগুলো আসলে ভুল তথ্য দিচ্ছে। আপনাকে বলে দিচ্ছে হয়তো 10,000 টাকা পাঠিয়ে দিন, হয়তো মনে হচ্ছে আপনার বন্ধু চাইছে টাকাটা। এই ধরনের ভুল ইনফরমেশান গুগলে কিন্তু প্রচুর আছে, বড় প্রকৃষ্ট সাইট গুগলে কম আছে, কিন্তু ভুলভাল স্লাইড অনেক বেশি আছে। সেগুলি যাতে সেগুলি খপ্পরে না পড়েন বা সেই ভুল তথ্যের শিকার না হন, তার জন্য সেগুলি কনফার্ম করে নেবেন। স্নান করতে হলে সেটাতে একটা ঘুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো আমি গরম থেকে সোজা বাথরুমে ঢুকবো না বা পুকুরের জলে ঝাঁপ দেবো না। সেক্ষেত্রে আমার যেটা উচিত, আগে ঘরে যাব, ঘামটা মুছে নেব,
একটু টেম্পারেচার সইয়ে নিতে হবে ঘরের টেম্পারেচার সঙ্গে, তারপরে স্নান করব। স্নান করে তারপরে আবার ভালো করে মুছে আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব না, তার সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়ে যেতে হবে। তাপমাত্রার তারতম্যতা আমাদের শরীরের অ্যাডজাস্ট করতে পারে না। শরীরকে যে কোনো পজিশনে আমরা ধরুন আমি শুয়ে আছি, হঠাৎ করে আমাকে কেউ ডাকলো রাস্তায়, হঠাৎ করে উঠে আমি দরজা খুলতে হলো, এই যে হঠাৎ করে উঠতে গিয়ে অনেক কিন্তু পড়ে যায়, কারণটা কি অ্যাডজাস্ট করতে পারে না শরীর। তেমনি শরীরের তাপমাত্রা পরিবর্তনটা কিন্তু শরীর সহজভাবে মেনে নিতে পারে না, তো সেটা আমাদের করা উচিত না। অনেকেই 1-2 বার স্নান করেন, সেটা যদি আমরা সব কিছু নিয়ম মেনে করি বা ঠিকভাবে করি, একদম বেশি ঠান্ডা জলে করবেন না, মোটামুটি রুম টেম্পারেচার যেটা সেটাতে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের খুব বেশি অসুবিধা হবে না। শিশুদের ক্ষেত্রে তারা সকালবেলা স্নান করবে, দুপুরবেলা রোদে যখন ঘোরাফেরা করে তখন স্নান করবে না, যদি বিকেলে একটু ফ্রেশ হয়ে নেওয়াটা ভালো। কিন্তু এই কারণে প্রতিবারই মাথায় ডগডগ করে প্রচুর পরিমাণে জল দিয়ে করতে হবে কথা নেই, কিন্তু শরীর বারবার মুছে দিতে হবে। সেটা জল দিয়ে মোছালে কোনো অসুবিধা নেই, শুধু কাপড় দিয়ে নয়, একটু জল দিয়ে ভালো করে তাহলে ফ্রেশ ফিল করবে। কারণ এই যে ঘাম হচ্ছে তার সাথে যে নুন বেরোচ্ছে সেটা শরীর লেগে থাকে, একটা চিপচিপে ভাব হয়, সেটা অস্বস্তিটা বাড়ে এবং ইরিটেশন হয়। গরমের দিনে দেখুন আমরা খুব কাছের বন্ধুরাও অনেক সময় বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করি না। এর কিন্তু এটা এই না যে আমি বন্ধুর সঙ্গে বন্ধু আজকে শত্রু হয়ে গেছে, আসলে আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদেরকে এমন টেম্পারামেন্ট বা মানুষের আমাদের যে মানে চিন্তা ভাবনাটা একটু পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ সেটা আমাদের একজনকে আরেকজনে মানিয়ে চলতে হবে। আশা করি এই পরিবেশটা হয়তো বেশি দিন থাকবে না, সেটা হলে আমরা হয়তো ভালো থাকবো। আর একটা জিনিস যে ওই গরম ঠান্ডা যে ব্যাপারটা, খুব ডিপ ফ্রিজের জল খাবেন না, একটু যে ওই জলটাই খাওয়া উচিত যেটা একটু বাইরে এনে ফ্রিজ থেকে বাইরে এনে মোটামুটি টেম্পারেচারটা সইয়ে নিয়ে তারপরে খেলে কিন্তু আমাদের অসুবিধা কম হবে। এগুলি সার্বিকভাবে কীভাবে আমরা সুস্থ থাকবো আর পরিবেশকে সুস্থ রাখার জন্য আমি মনে করি, আমি প্রায় বলি যে আমাদের সকলের একটা দায়িত্ব রয়েছে। গাছ লাগানোর কথা সবাই বলে যেমন, তেমনি পরিবেশে যাতে বায়ুমণ্ডলের টেম্পারেচার না বাড়ে আমাদের সবার খেয়াল রাখতে হবে। এগুলি নতুন করে বলার কিছু নেই, কিন্তু এই পৃথিবীটা আমাদের এবং সেটাকে যদি আমরা ভালো রাখি তাহলে আমরা ভালো থাকবো। 2 পর্বে রাজ্যের 2টি আসনের ভোট শেষে এখন সবার মনোযোগ তাপপ্রবাহ থেকে নিস্তারে ঝেঁপে বৃষ্টি নামার দিকে। আগরতলা সহ পশ্চিম জেলায় এখনও বৃষ্টির তেমন জমাট আসর না পাতলেও রাজ্যের অন্যত্র খবর কিন্তু ভালোই। আমরা বৃষ্টিকে আমন্ত্রণ জানিয়েই শেষ করছি এই সপ্তাহের খবরের ডায়েরি। ধন্যবাদ।